শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। ক্যানিং পূর্ব প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা তার ছেলের ক্যাফে ক্যানিং এ নদীর চড়ে আমরা খবর পেলাম যে প্রশাসন সেই ক্যাফেকে ভেঙে নিতে বলেছে শওকত মোল্লার ছেলেকে, নতুবা প্রশাসন ভেঙে গুড়িয়ে দেবে। ভাঙড়ে বোমাকাণ্ডে শওকত মোল্লাকে গ্রেপ্তার করে এনআইএ। তারপর আমরা দেখেছিলাম যে শওকত মোল্লার বিরুদ্ধে জীবনতলা থানায় তার ছেলেকে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ নিয়ে থানায় কিন্তু মামলা দায়ের করেছেন। আর কলকাতা হাইকোর্টের আইনজীবী আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন শেখ বাবুলাল, বলছে শওকত মোল্লার বিরুদ্ধে এটা একটা নয়, এর আগেও একজন মহিলা এসেছিল ওই ক্যানিং পূর্ব বিধানসভা থেকে আমার কাছে শওকত মোল্লা বা শওকত মোল্লার বাহিনীর বিরুদ্ধে মামলা করতে। আজ থেকে 6 মাস আগে, খুব বেশি দিন আগে নয়, ভোটের কিছুদিন আগে সে মামলা, তাকে চাপ দিয়ে মামলা করতে দেওয়া হয়নি, এমনটা অভিযোগ করছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী শেখ বাবুলাল। তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাকে। শুনেছি আপনাদের মতো সাংবাদিকদের কাছ থেকেই শুনেছি, সংবাদ মাধ্যমে দেখেছি শওকত মোল্লার নামে অভিযোগ জমা হয়েছে যে তার একজন মহিলা অভিযোগ করেছেন তাকে গণধর্ষণ করা হয়েছে। এই অভিযোগ অত্যন্ত গুরুতর অভিযোগ। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি বেশ কয়েক মাস আগে একজন মহিলা মক্কেল আমার কাছে এসেছিলেন, সেই মক্কেলের একই অভিযোগ ছিল শওকত মোল্লার বিরুদ্ধে। আমি খুব বিস্ফোরক কথা বলছি, এই কথাটাকে হয়তো আপনারা হয়তো প্রচার করতে পারেন। আমার কাছে একজন মহিলা মক্কেল এসেছিলেন কয়েক মাস আগে, জীবনতলা থানারই অন্তর্গত। আমি সে মক্কেলের নাম তো বলতে পারবোই না, আইনতভাবে বলা যায় না। শওকত মোল্লা এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে গণধর্ষণের চেষ্টার অভিযোগ নিয়ে উনি এসেছিলেন। কিন্তু পরবর্তীকালে আমি মহিলাকে অভয় দিয়েছিলাম, আমি আশ্বাস দিয়েছিলাম যে আপনার লড়াইটা লড়বো আইনিভাবে, আপনাকে সব রকম রক্ষা কবচ আইনিভাবে দেওয়ার চেষ্টা করব। কিন্তু পরবর্তীকালে তার বাড়িতে শওকত মোল্লার বাহিনী পরবর্তীকালে এত ভয় দেখিয়েছেন, এত অত্যাচার করেছেন, সেই মহিলাটা কিন্তু আর মামলা করার সাহস দেখাননি। আমাকে আর কোনো কিছু বলেননি, আমিও কোনো কিছু করিনি। কারণ আমাদের কাছে যখন মক্কেল আসেন তখনই আমি আমার নীতিতে চলি, নীতি বিশ্বাস করি যে আমার কাছে যে মক্কেলটা আসবেন, মামলা করার ইচ্ছা প্রকাশ করবেন, আমি তাকে আমার জীবন দিয়ে রক্ত দিয়ে হলেও আইনজীবী হিসেবে তার পাশে থাকবো। কতদিন আগে হয়েছিল? কত মাস 6-7 আগে, বেশি দিন আগে না, জাস্ট বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে, বেশি দিন আগেও না। আমি তাকে অভয় দিয়েছিলাম, আমি তাকে আশ্বস্ত করেছিলাম, ভরসা দিয়েছিলাম যে আমি আপনার পাশে আইনজীবী হিসেবে লাস্ট দিন পর্যন্ত থাকবো, আমার দেহে রক্ত থাকা পর্যন্ত। তার সমস্যা নিয়ে তিনি একটা থানাতে মামলা করতে গিয়েছিলেন, শওকত মোল্লার বাহিনীর বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন। কোনোরকম পুলিশ কোনো অভিযোগ নিয়েছিলেন না। পরবর্তীকালে শওকত মোল্লার বাহিনী, গুন্ডা বাহিনী, সাঙ্গপাঙ্গরা গিয়ে তার বাড়িতে হামলা করেন, হুমকি দেন। সেই পরিস্থিতিতে সেই মহিলাটা তারপরেও হুমকিকে উপেক্ষা করে এসেছিলেন আমার কাছে। তো ওই অভিযোগটা করার আগে এসেছিলেন। আমি তাকে বলেছিলাম যে আমি মামলা এখান থেকে রেডি করে পাঠিয়ে দেবো, যা যা করণীয় রয়েছে সমস্ত কিছু করে দেবো। পরবর্তীকালে পুলিশ যদি মামলা করতে না চান তাহলে হাইকোর্টে পুলিশ ইনঅ্যাকশনে মামলা করে দেওয়া যাবে। সেই অভিযোগটা জমা দেওয়ার আগে, সেই অভিযোগটা জমা দেওয়ার হয়নি, কয়েক দফায় তার কিছুদিন পরে আবার বাড়িতে গিয়ে হামলা করা হয়। তার সাঙ্গপাঙ্গরা এরকম কিছু হুমকি টুমকি দেন। পরবর্তীকালে ওই শওকত মোল্লার সঙ্গ নিয়ে শওকত মোল্লার সঙ্গীরা, সাঙ্গপাঙ্গরা তার বাড়িতে গিয়ে সেই মহিলাকে মারধর করে। আমার কাছে খুব বাজে একটা ছবিও আছে, সেই রক্তাক্ত হওয়ার ছবি, তার কালশিরে দাগ পড়া মহিলাটার আছে। ছবিগুলো আমাকে উনি পাঠিয়েছিলেন, দিয়েছিলেন, ছবিগুলো আমার কাছে আছে। পরবর্তীকালে তাকে গণধর্ষণের চেষ্টা করা হয়, তখন সে মহিলা আমার কাছে এসেছিলেন তারপরে অভিযোগ করতে। তার পরবর্তীকালে আবার যখন হুমকি দেন বাড়িতে গিয়ে রাত্রিবেলা, তার স্বামীকে মারধর করা হয়, তার স্বামী দিনের পর দিন ঘর ছাড়া হয়ে থাকেন, তার বাচ্চাদেরকে নিয়ে তিনি ভয়ে কম্পিত, এত আতঙ্কিত। তারপরে মহিলাটা আর মামলা করার সাহস দেখাননি, আমিও সেরকম কিছু করিনি। পরবর্তীকালে যোগাযোগ করেছিলাম, মহিলা আমাকে স্পষ্ট জানালেন যে দাদা আমি আর মামলাটা করতে চাইছি না, এই পরিস্থিতি। আমি বললাম ঠিক আছে, আপনি মামলা করতে না চাইলে আমি তো আপনাকে বলতে পারি না। মানুষ যখন অসহায় নিরুপায় মানুষ যখন আমার কাছে আসেন, আমি তাকে অভয় দিই, আশ্বস্ত করি, ভরসা দিই যে আমি আপনার পাশে আইনজীবী হিসেবে লাস্ট দিন পর্যন্ত থাকবো। কিন্তু মানুষ না লড়তে চান, তা আমার তো কিছু করার নেই। এরকম অভিযোগ ভুরি অভিযোগ শওকত মোল্লার বিরুদ্ধে আছেন। কেউ মামলা করছেন, কেউ করতে পারছেন না, কেউ করেননি। ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা তিনি এনআইএর হাতে গ্রেপ্তার হয়েছেন এবং তার ক্যানিং নদীর চড়ে একটা ক্যাফে ছিল তার ছেলের। শওকত মোল্লার ছেলেকে ওই ক্যাফে ভেঙে নিতে বলে, যদি না ভেঙে নেয় তাহলে ভেঙে দেবে। তারা কি বলবেন? প্রশাসন খুব ভালো পদক্ষেপ নিয়েছেন এবং খুব ভালো উদ্যোগ নিয়েছেন। আমরা স্বচ্ছ প্রশাসনের কাছ থেকে এটাই আশা করেছিলাম বা আশা করি। আসলে বিগত তৃণমূল সরকারের আমলে আইন ব্যবস্থাটাকে এমনভাবে প্রশাসন চালাতো
যেভাবে প্রশাসন নিজের ধারাবাহিকতা মেনে চলতো, যেখানে আইনের শাসন ছিল না। তৃণমূল করলে সরকারের সব কিছু ভোগ করা যায়, তৃণমূল করলে আইনকে অমান্য করা যায়, তৃণমূল করলে অপরাধ করা যায়, এ সমস্ত কিছু ছাড়পত্র পাওয়া যায়। সেটা এই শওকত মোল্লা থেকে শুরু করে, শওকত মোল্লা ছেলে থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে একাধিক তৃণমূলের নেতা নেত্রীরা কর্মীরা এসব আমরা দেখেছি। এখন শওকত মোল্লার ছেলে সরকারি জায়গা দখল করে বেআইনিভাবে গায়ের জোরে রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে, ক্ষমতার অপব্যবহার করে সেই জায়গাতে একটা বিলাসবহুল ক্যাফে তৈরি করেছে, সেটা তো ভেঙে দেওয়াটাই উচিত। এই ক্ষেত্রে প্রশাসন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছে। আমরা প্রশাসনের সিদ্ধান্তকে আমি ব্যক্তিগতভাবে অ্যাডভোকেট এস.কে. বাবুলাল সাধুবাদ জানাবো। তবে আমি আশা করব এবং আমি দাবি করব যে একদম আইনের নিয়ম কানুন মেনে, সংবিধানের নিয়ম মেনে, আইনি পদ্ধতি মেনে তার ক্যাফে তাকে নোটিশ দেওয়া হয়েছে। এবং আমি আশা করব এবং দাবি জানাবো যে নিয়ম মেনেই যেন নিয়ম বহির্ভূত কাজ প্রশাসন বা পুলিশ যেন না করে। পুলিশ এবং প্রশাসন যেন আগের নিয়ম না মেনে, এখন যে আমাদের যে পশ্চিমবঙ্গের সরকার নতুন এসেছে, সেই সরকার আশা করব স্বচ্ছতার সঙ্গে, নিরপেক্ষতার সঙ্গে বেআইনি কাজ হলে আইনি পদক্ষেপ নেবে। এবং প্রশাসনের কাছে আমি দাবি জানাবো যে স্বচ্ছতার সঙ্গে নিয়ম মেনে ক্যাফে ভেঙে দেওয়া হোক। যদি ক্যাফের মধ্যে কোনো বেআইনি কিছু থেকে থাকে, যদি সত্যি সত্যিই সরকারি সম্পত্তি দখল করে ক্যাফে তৈরি করে থাকে, তাহলে নদীর চর তো কারোর ব্যক্তিগত হতে পারে না, নদীর চর তো কারোর ব্যক্তিগত হতে পারে না। সরকারের সম্পত্তি, সরকারের জায়গা, সেটা পরিবেশগত ব্যাপার আছে, সেখানে একটা এনভায়রনমেন্টাল অনেক কিছু নির্ভর করে। সেই জায়গাকে যদি দখল করে কেউ বিলাসবহুল রাজকীয় ক্যাফে তৈরি করে, মনোরম একটা পরিবেশ তৈরি করে, যেখানে মানুষ টাকা পেমেন্ট করে, বা সেখানে একটা মানুষ জীবনযাপন করতে যাবে, বা সেখানে মানুষ অবসর সময় কাটাতে যাবে, এটা তো কাঙ্ক্ষিত না, এটা তো প্রত্যাশিত না। সুতরাং যেটা করেছে শওকত মোল্লার ছেলে বা শওকত মোল্লা, সেটা বেআইনি। আর প্রশাসন যেটা করেছে সেটা আইনি। আমরা আশা করব পশ্চিমবঙ্গের পুলিশ এবং প্রশাসন, দক্ষিণ 24 পরগনার পুলিশ এবং প্রশাসন ক্যানিংয়ের বা ক্যানিং পূর্বের সঠিক নিয়মকানুন মেনে, আইন মেনে সঠিক পদক্ষেপ নেবেন, এটা আমরা আশা করছি এবং আমরা দাবি জানাচ্ছি। আইনে কোনো রকম বাঁচার জায়গা আছে না, যদি সে সত্যি সত্যিই নদীর চর দখল করে কোনো কিছু করে থাকেন, তাহলে আইনে কোনো রকম রক্ষা কবচ তিনি পাবেন না। তার কারণ আমরা যারা আইনজীবীরা, আমরা ওকালতি করি আমাদের মক্কেলের হয়ে, আমাদের কাছে চোরেরা আমাদের মক্কেল, খুনিরা আমাদের মক্কেল, ধর্ষকরা আমাদের মক্কেল, ডাকাতরা আমাদের মক্কেল, সবাই আমাদের মক্কেল। সুতরাং আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের মক্কেলের হয়ে কথা বলি কোর্টে দাঁড়িয়ে যে আমাদের মক্কেল নির্দোষ, আমাদের মক্কেল কোনো অপরাধ করেনি, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আমরা প্রাথমিক আমাদের মক্কেলের বক্তব্যটাকেই সত্য বলে মনে করি, আমরা সত্য বলেই দাবি করি, আমরা ভেবে নিই। আমরা আমাদের মক্কেলের বক্তব্য শুনে মক্কেলের কথাটাকে আমরা তাদের উকিল হিসেবে, তাদের আইনজীবী হিসেবে, তাদের প্রতিনিধি হিসেবে আদালতের বিচারপতিদের সামনে কান পর্যন্ত পৌঁছে দিই। কিন্তু এক্ষেত্রে যদি শওকত মোল্লার ছেলে বলেও থাকেন যে আমার ওটা বেআইনি নয়, তার পক্ষে এবং বিপক্ষে তো তথ্য প্রমাণ রয়েছে, কাগজপত্র রয়েছে। বলেছিল যে এটা কিছু লোক দখল করে নিয়েছিল, আমি তাদের কাছে কিনে নিয়েছি। হ্যাঁ, এবার যারা দখল করেছিলেন তারা তাহলে সরকারি সম্পত্তি দখল করেছিল, নিশ্চয়ই সরকারি সম্পত্তি দখল করেছিল। সরকারি সম্পত্তি ধরুন আমি দখল করে আছি, তাহলে আমি তো বেআইনিভাবে দখল করে আছি, তা আমার কাছ থেকে আপনি কিনলেন কিভাবে? তাহলে বেআইনি সম্পত্তিটাকেই কেনা হলো, ওটা তো কখনোই কেনা যায় না। নদীর চর, সরকারি পার্ক, সরকারি মাঠ, খেলার মাঠ, এগুলো কিনে নেওয়া যায়? কখনোই কিনে নেওয়া যায় না। সুতরাং বেআইনিভাবে, বেআইনি পদ্ধতি অবলম্বন করে যদি কিছু আত্মসাৎ করা হয়, সেটা কখনোই আইনি হতে পারে না। যদি সত্যি সত্যিই নদীর চর দখল করে ওইটা হয়ে থাকে, ক্যাফেটা যদি তৈরি করে থাকে, আমি যদি জানি না এখনো পর্যন্ত সত্যি কি মিথ্যা, আমার পক্ষে জানা সম্ভব নয়। আমি হাইকোর্টের ব্রিগেডের সামনে দাঁড়িয়ে আছি, আমার পক্ষে নিশ্চয়ই সম্ভব নয় ওখানে গিয়ে দেখা। যদি সত্যি সত্যিই এটা হয়ে থাকে, তাহলে বেআইনি, এটা আইনকে অমান্য করে করা হয়েছে, গায়ের জোরে আইনি রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে, এটা কখনোই থপে টিকবে না, বাঁচতে পারবে না। এটা সত্যি সত্যিই ভেঙে দেওয়া হবে আইন।